হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। বেসিক্যালি দেখো আজকে একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে বেসিক্যালি হিস্ট্রি রিলেটেড। ওকে, অ্যান্ড তোমাদের যেমন প্রমিস করেছিলাম যে হিস্ট্রির জন্য এরকম নতুন কিছু আমি তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে থেকে আমি বেসিক্যালি শুরু করার এটা কথা ভাবলাম। তো সেখানে আমি প্রথম যে টপিক তোমাদের জন্য বেছে নিয়েছি সেটা হচ্ছে টার্মিনোলজি। তো অনেকগুলো হিস্ট্রি পড়ার সময় আমি এরকম অনেক টার্মস পেয়ে থাকি আমরা, যেগুলো কি হয় আমাদের বুঝতে অসুবিধা হয় বেসিক্যালি তাদের জন্য যারা বাংলা বই পড়তে ভালোবাসো এবং বাংলাতে লেখার তাদের হ্যাবিট আছে। তখন আমাদের পড়াটা একটু ইমপ্রুভ করার জন্য বা নোটস রেডি করার জন্য আমাদের যখন ইংলিশ বই ঘাঁটতে হয় তখন সেটা পড়ার সময় এই ডিফিকাল্টিসগুলো আমরা পাই যখন সেই টার্মসগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে না। তো বেসিক্যালি তাদেরও হেল্প হয়ে যাবে এই সিরিজের মাধ্যমে, এবং যারা অলরেডি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, কারণ আমাদের পড়তেই হবে, কম্পালসারি সাবজেক্ট রয়েছে, এবং যাদের অপশনাল তাদের তো আরও ভালো করে পড়তে হবে। তো সেখানে কি হয়, তারা কিন্তু এই টার্মিনোলজিগুলো পাও। অ্যান্ড তাদের পক্ষে মানে অসুবিধাটা কি হয় যে তারা হচ্ছে টাইম লাইনের বেসিসে ভাগ করে একটা সিলেক্টিভ ওয়েতে আমরা পড়ি না। যখন হয়তো কোনো চ্যাপ্টার পড়ছি সেখানে কিছু টার্মিনোলজি পেলাম, একটু চোখ বুলিয়ে নিলাম। তো আমার তাদের জন্য অনুরোধ যে এখানে যখন আমি টার্মিনোলজিগুলো পড়াচ্ছি তোমরা একটা খাতায় সেগুলো নোট ডাউন করে রাখো, তাহলে দিনের যে কোনো সময় তুমি যদি মাঝে মাঝেও এটা উল্টে দেখো তাহলে সেটা কি হবে, মোটামুটি তোমাদের একটা আইডিয়া তোমরা এটাতে পেয়ে যাবে, অ্যান্ড ভীষণ ভালোভাবে সেটা তোমাদের চর্চায় থাকবে। ঠিক আছে, এবং শুধু আমি বলতে চাইবো যে এই যে হিস্ট্রির যে সিরিজটা আমি তোমাদের জন্য আনার চেষ্টা করছি সেখানে কিন্তু তোমরা কি পাবে না, শুধুমাত্র টার্মিনোলজি পাবে না, আমি এরকম আর্ট কালচার এগুলো নিয়েও আমি কিছু কিছু ভিডিও তোমাদের এখানে দিতে থাকবো, যাতে এগুলো তোমরা চর্চায় থাকো অ্যান্ড তোমাদের যে কোনো পরীক্ষাতে এগুলো কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা ইংলিশ লিটারেচারের ওপরও ভিডিও পাচ্ছ এরকম অফ টপিক রিলেটেড, এবং তোমরা জিওগ্রাফিও পেয়ে যাচ্ছ, পলিটিও পেয়ে গেলে, অ্যান্ড হিস্ট্রিও আমি কিন্তু প্রোভাইড করতে শুরু করে দিলাম তোমাদের। তো এটা ভিডিওটা তোমরা দেখো, অ্যান্ড আমাদের চ্যানেলটা তোমরা প্লিজ শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, বিকজ এটা তোমাদেরই দায়িত্ব যে তোমরা আমাদের চ্যানেলটা যখন প্রথম থেকে রয়েছো তোমরা যাতে সাবস্ক্রিপশনটা আরও বাড়িয়ে নিয়ে যেতে পারো, যেটাতে দুজনেরই লাভ হবে। ঠিক আছে, তো মোটামুটি আমরা চলো আজকে টার্মিনোলজি শুরু করে দিই। বেশি কিছু না, জেনারেলি আমরা জানি কি যে হিস্ট্রিকে আমরা জেনারেলি একটা টাইম লাইনের বেসিসে আমরা কি করব, ভাগ করে পড়ব। যেখানে আমরা কি পাই, প্রথমেই আমি পাবো প্রি হিস্ট্রি, রাইট? প্রি হিস্ট্রি অ্যান্ড হারাপ্পান সিভিলাইজেশন। ওকে, তো আজকে আমার যে টার্মিনোলজিগুলো হবে বা যে টার্মসগুলোর উপর আমি জোর দেবো সেগুলো বেশিরভাগ এই জায়গাটা থেকে আমি নিয়েছি, হিস্ট্রির এই পোর্শনটা থেকে। বেশিরভাগ আমরা হরপ্পান সিভিলাইজেশনের টার্মিনোলজিগুলো আজকে আলোচনা করব। তো আমরা জানি আবার প্রি হিস্ট্রিকেও কিন্তু আমরা প্রোটো প্যালিওলিথিক, মিসোলিথিক, নিওলিথিক অ্যান্ড কি করি, চালকোলিথিকে ভাগ করে নিই। ঠিক আছে, তো এরকম ভাগ ভাগ করে আমরা কি করব, ভাগ ভাগ করে দেন। এরপরে আমরা জানি আয়রন এজ পাবো, আয়রন এজ দেখবো, যে আমরা বৈদিক পিরিয়ডে ঢুকে যাব। তো মোটামুটি এরকম যদি আমরা টাইম লাইন বেসিসে হিস্ট্রি পড়ি, যেটা তোমাদের আগেও আমি বলেছি মেডিভেল হিস্ট্রি পড়াবার সময়, তো সেগুলো কিন্তু আমাদের মাথায় ছাপ থেকে যায়। তো আমরা এইরকম ভাবে টার্মিনোলজিগুলোও কিন্তু কভার করার চেষ্টা করব, যে প্রত্যেকটা পিরিয়ডে কি কি আছে সেগুলো একটা আলাদা করে আমরা একটা দিন করে করে এরকম করে কভার করে নেব। তো আজকে আমার মেইন ফোকাস হচ্ছে কিসের ওপর, হারাপ্পান সিভিলাইজেশন বা প্রি হিস্ট্রির ওপর আমি কি করছি, ফোকাসটা রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো মোটামুটি আমি এটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম যে কেমনভাবে আমি সিরিজটা তোমাদের কাছে তুলে ধরবো। তো আজকে ফার্স্ট আমরা টার্মিনোলজিতে চলে যাব, সেটা হচ্ছে কি সিটাডেল। ওকে, তো সিটাডেল সম্পর্কে আমরা প্রায় সময় এটা পড়েছি অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে, স্পেশালি হরপ্পান সিভিলাইজেশনে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি যদি আমি বলি। অ্যান্ড যেটা হচ্ছে সেখানকার নগর সভ্যতা
হরপ্পা সভ্যতায় যে নগর সভ্যতা স্পেশালি, তো নগর সভ্যতায় যদি আমি একটা পয়েন্ট দেখি তাহলে কিন্তু সিটাডেল খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, রাইট? তো এই যে ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো, এই যে উঁচু যে পোর্শনটা, এই উঁচু পোর্শনটাকেই কিন্তু আমরা সিটাডেল বলে থাকি, ঠিক আছে? তো বেসিক্যালি যদি আমরা এইভাবে একটু ভাগ করে নিই, এইভাবে তোমরা একটু ভাগ করে নিলে তাহলে কিন্তু পড়তে একটু সুবিধা হবে, ঠিক আছে? এটা ধরো ওয়েস্ট পোর্শন, ওয়েস্ট পার্ট সিটি, অ্যান্ড এটা হচ্ছে ইস্ট পার্ট। তো ওয়েস্ট পার্টে আমরা কি দেখব? ওয়েস্ট পার্টে যে উঁচু মতো যে জায়গাটা দেখছি, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে সব থেকে উঁচু যে জায়গাটা এটা, অ্যান্ড এটা বেশিরভাগ ফর্টিফাইড করা থাকে, দুর্গ দিয়ে কি করা থাকে? দুর্গ দিয়ে ঘেরা থাকে। তো এই জায়গাটাকে আমরা বলছি কি? সিটাডেল। দেখো লেখা আছে রেইজ পোডিয়াম। পোডিয়াম মিন্স যেমন বলে না যে খুব উঁচু যে জায়গাটা, ঠিক আছে, উঁচু জায়গাটাকে আমরা কি বলি? রেইজ পোডিয়াম অ্যান্ড ওয়েস্ট অফ দ্য সিটি। তাহলে ওয়েস্ট অফ দ্য সিটিতেই দেখছি আমরা কি পাচ্ছি? এরকম উঁচু জায়গা পাচ্ছি। তো উঁচু জায়গাটাকে আমরা নাম দিয়ে দিলাম সিটাডেল। অ্যান্ড এখানে কারা থাকতো? রুলিং ক্লাস এখানে থাকতো, বুঝতে পারলে? তো কারা থাকতো? জেনারেলি আমরা দেখবো রুলিং ক্লাস, যারা হচ্ছে এলিট ক্লাস বলা হয়, অর্থাৎ শাসক শ্রেণীর হচ্ছে লোকজন আমরা কি করব? এই সিটাডেলে দেখতে পাবো। ওকে, মঞ্চ টাইপ, দেখো পোডিয়াম বলছে, মঞ্চ মানে কি একটু উঁচু হবে জায়গাটা, তো সেই জায়গাতেই হচ্ছে আমরা কি দেখব? সিটাডেলটা দেখতে পাই। অ্যান্ড এখানে এলিট ক্লাসের লোকজন থাকে যারা শাসন করতো সেই সময়কালে। অ্যান্ড এটাতে কি কি পাওয়া যায় দেখো? গ্র্যানারিজ, পাবলিক বিল্ডিংস, ওয়ার্কশপস, এগুলোকে হচ্ছে এর মধ্যে ইনক্লুড করা থাকতো। অ্যান্ড বড় বড় দুর্গ দিয়ে বেশ জায়গাটা ঘেরা থাকতো, ঠিক আছে? এবার চলে আসি ইস্ট পার্টের দিকে, সেটা কি? লোয়ার পার্ট। অ্যান্ড এই যে লোয়ার পার্ট, এই জায়গাটা একটু ফোকাস করো, এই জায়গাটায় হচ্ছে থাকতো কমন পিপলরা, অর্থাৎ যারা কাজ করতো, ওয়ার্কিং ক্লাস, তারা হচ্ছে এই জায়গাটায় থাকতো, নিচু জায়গাটা, বুঝতে পারলে? মনে রাখা খুব সোজা, উঁচু ক্লাসে হচ্ছে এলিট ক্লাস থাকবে, নিচু ক্লাসে হচ্ছে ওয়ার্কিং ক্লাস থাকবে। অ্যান্ড এখানে কি হতো দেখো, এটা হচ্ছে ইস্টের পোর্শন, ইস্টের জায়গা আমি তোমাদের একটু অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে একটু ইমাজিন করে নিও, দেখবে ফটোর সাথে যদি আমরা একটু পড়ি রিলেট করে, সেগুলো কিন্তু আমাদের মাথায় অনেক দিন থাকে। অ্যান্ড দেখো খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদের ড্রেনেজ সিস্টেম ভীষণ ভালো ছিল, যার জন্য এরা আরো মানে কি বলবো, আরো ফেমাস। সেটা হচ্ছে এক্সেলেন্ট ড্রেনেজ সিস্টেম মেড অফ লাইম অ্যান্ড জিপসাম। কি দিয়ে তৈরি করা হতো সেই ম্যাটেরিয়ালসগুলো তোমাদের এখানে বলে দিয়েছে, এবং ড্রেনেজ সিস্টেম খুব ভালো পাওয়া যেত। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি? ব্রিক কালভার্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ সেন্ট্রাল এক্সামিনেশনে ব্রিক কালভার্ট কিন্তু এমসিকিউ বেসিসে এসে থাকে। এখান থেকে কিন্তু তোমরা কি নিয়ে নাও? এখান থেকে তোমরা একটা আইডিয়া নিয়ে নাও, যদি এরকম ইউ নেভার নো না যে WBCS এক্সামিনেশনের প্যাটার্ন কতটা হাই হচ্ছে। তো তোমরা যদি এই জিনিসগুলো জেনে রাখতে থাকো প্রথম থেকেই, তাহলে দেখবে যে পরীক্ষায় গিয়ে আর কোনো অসুবিধা হচ্ছে না, বা আকাশ থেকে পড়ছি না, ঠিক আছে? তো ব্রিক কালভার্টটাও একটু আইডিয়া দিতে চাইবো। ইট ওয়াজ লুকিং লাইক দ্যাট, এইভাবে থাকতো, ঠিক আছে? ব্রিক্স দিয়ে তৈরি করা, এই এরকম শেপে। অ্যান্ড এটা বেসিক্যালি তৈরি করা তো, যেহেতু তোমাদের বললাম যে ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর ছিল ওদের, তো এটা বেসিক্যালি তৈরি করা হতো যত বৃষ্টির জল আছে, বৃষ্টি হতো প্রচুর, অ্যান্ড এক্সেসিভ যে ওয়াটার, রেইন ওয়াটার, সেটা ড্রেন যাতে করে যায়, পাস করে যায় নদীতে, তো তার জন্য এই কালভার্ট বা এটাকে কি বলে? নালা বাংলায়। ওকে, এই নালা তৈরি করা হতো। অ্যান্ড এখান দিয়ে কি দেখো? ওয়াটার পাস করছে। তো এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় ব্রিক কালভার্টস। এটা একটু মনে রাখতে হবে। অ্যান্ড আরো কিছু পয়েন্ট এখানে আমরা পাবো, তার মধ্যে আমরা জানি গ্রেট বাথ অফ মহেঞ্জোদড়ো, আমরা সবাই শুনেছি। তো এখানে খুব ভালো বড় বড় স্নানাগার পাওয়া যেত। তো সেই স্নানাগারের সাথে রিলেটেড দুটো জিনিস আছে, দেখো রেড দিয়ে আমি সেটা মার্ক করে রেখেছি, সেগুলো একটু তোমাদের জানাতে চাইবো। একটা হচ্ছে কি? অ্যাবলিউশনস। অ্যাবলিউশনসটা কি? এটাও হচ্ছে একটা কমন স্নানাগার। এটা বেসিক্যালি স্যাক্রেড স্নানাগার বলা হতো। কেন? কারণ এরা হচ্ছে খুব ডেভিল বা ভূত প্রেতে খুব বিশ্বাস করত, এবং যেখান থেকে মনে করা হয় যে এরা তো রিলিজিয়াস ছিল, বাট কোন ধর্মাবলম্বী ছিল সেটা সম্পর্কে কিন্তু আমাদের কাছে কোনো ক্লিয়ার আইডিয়া নেই। বাট এইগুলো থেকে আমরা কি ইমাজিন করতে পারি, বা হিস্টোরিয়ানরা কি ইমাজিন করতে পারে, তারা যখন ইভিল মানছে,
তার মানে তারা নিশ্চয়ই কোনো রিলিজিয়ানকেও মানতো, ঠিক আছে। তার ফলস্বরূপ আমরা পশুপতি দেখতে পাবো, সেটাও আমি রেখেছি পরের স্লাইডে, এটা আলোচনা করব। তো দেখো অ্যাবলিউশনটা তাহলে কি জানলাম, স্যাক্রেড বাথ, অর্থাৎ এখানে কি হতো, ধরো কেউ মনে করা হলো কাউকে ভূত বা প্রেতে ভর করেছে, তো তারা সবাই কমন পিপলরা এখানে এসে কি করতো, স্নান করতো পুণ্য লাভের জন্য, বুঝতে পারলে, বা তাদের আত্মাকে কি করার জন্য, আত্মাকে পরিষ্কার করার জন্য, মন পরিষ্কার করার জন্য। ওকে, তো সেটাকে বলা হচ্ছে কি অ্যাবলিউশনস, যাতে তাকে আর ভূত প্রেতে না ধরতে পারে। এরপরে দেখো আরেকটা পাবো কি অ্যামুলেটস। অ্যামুলেটস কি, অ্যামুলেটস বেসিক্যালি বাংলায় বলা হয় তাবিজ, অর্থাৎ তারা তাবিজও কিন্তু কি ধারণ করতো। আমরা যখন সিলস পরবো না, ওখানেও কিন্তু দেখবো অ্যামুলেট তারা পরতো, অর্থাৎ সিলস তৈরি করতো। দেখেছি আমরা বেশিরভাগই সিলস যে তৈরি করতো নানা রকম পশুর ছবি থাকতো, এটা আমরা পরের পেজে পড়বই, অ্যান্ড সেখানে কিন্তু অ্যামুলেটসও আমরা পাবো, মানে যেই সিলসগুলো দিয়ে ওরা তাবিজও বানিয়ে পড়তো, অর্থাৎ ভূত প্রেত কি না ধরতে পারে, ঠিক আছে। তো তার মানে এখানে তারা বুঝলাম যে তারা ডেভিল বা ইভিলে, তারা কিন্তু ইভিল পাওয়ারে বিশ্বাস করতো। তার ফলস্বরূপ আমরা এই দুটো টার্মিনোলজি বা টার্মস পেলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পার্সপেক্টিভে না হলেও তোমরা কিন্তু হিস্ট্রি যদি জানতে ভালোবাসো, এগুলো এক্সট্রা পয়েন্ট হিসাবে তোমাদের কিন্তু হেল্প করবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি একটা সিটাডেল সম্পর্কে আইডিয়া নিয়ে নিলাম। চলো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। দেখো আমি যেমন তোমাদের বললাম যে সিলস নিয়েও আমরা একটু আলোচনা করব। তো সিলস আমরা একটু দেখে নিই। দেখো এরকম দেখতে, প্রত্যেকটা ফটো দিয়ে একটু রিলেট করে দেখো যে কেমন সিলস পাওয়া যেত, একটু যদি দেখে রাখো। যে হারাপ্পান সিভিলাইজেশনে আমরা বেশিরভাগ এরকম টাইপের সিলস দেখে আসছি। এটা একটু মাথায় কি হয় বলো তো, একটু গেঁথে যায়, তাই জন্য আমি সাইডে দেখো তোমাদের জন্য ফটো রাখার চেষ্টা করেছি। তো এই সিলসগুলো দেখো কি দিয়ে তৈরি করা হতো, সেটা দেখো ফার্স্ট পয়েন্টে লেখা আছে যে এইগুলো মোটামুটি স্টিয়াটাইট। স্টিয়াটাইট হচ্ছে বেসিক্যালি একটা কি বলবো তোমাদের, আগ্নেয় শিলা, বাংলা এটা কি বলে, আগ্নেয় শিলা। তো আগ্নেয় শিলা দিয়ে এটা তৈরি করা হতো। ওকে, তো তার মধ্যে আমরা নাম কি পেলাম, তার মধ্যে নাম পেলাম স্টিয়াটাইট। ওকে, আর কি কি ইউজ করা হতো, আর হচ্ছে দেখো কপার ইউজ করা হতো, ঠিক আছে, কপার হিসাবে ইউজ করা হচ্ছে। আর হচ্ছে শেল ইউজ করা হতো, আর হচ্ছে আগাটে ইউজ করা হতো। আগাটেও হচ্ছে ওয়ান টাইপ অফ আগ্নেয় শিলা, ঠিক আছে। অ্যান্ড আইভরি ইউজ করা হতো এই সিলস গুলো বানাবার জন্য। ওকে, তারপর দেখো শেপস গুলো কেমন হতো, দেখো শেপস গুলো স্কোয়ার, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গুলার, কিউবিক্যাল অথবা রাউন্ড শেপের হতো। অ্যান্ড জিওমেট্রিক্যালস অনেক ফিগার্স পাওয়া যেত। কি কি জিওমেট্রিক্যাল ফিগার্স, সার্কেলস, তারপর হচ্ছে ক্রসেস, ওকে, ডট ডট দেওয়া থাকতো, ডটস অ্যান্ড সোয়াস্তিক, ঠিক আছে। তো সোয়াস্তিক সাইন আমরা জানি মোটামুটি এরকম টাইপের। সোয়াস্তিকও হচ্ছে কি করা হতো, সিলে হচ্ছে তারা খোদাই করে রাখতো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের জিওমেট্রিক্যাল ফিগার কিন্তু খুব পছন্দের ছিল। ওকে, অ্যান্ড মোস্ট ফ্রিকুয়েন্ট ডেপিক্টেড যদি অ্যানিমাল দেখি সেটা হচ্ছে ইউনিকর্ন। তাহলে সব থেকে বেশি ডেপিক্টেড মিন ডেপিকশন। হোয়াট ইজ ডেপিকশন, মানে চিত্র যে আঁকা, মানে সব থেকে বেশি আঁকা পাওয়া যেত শিলের মধ্যে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন নামক একটা প্রাণীর কি পাওয়া যেত, সব থেকে বেশি শিলে সব থেকে বেশি চিত্র এই প্রাণীটির বেশি পাওয়া যেত, ঠিক আছে। অনেক আবার হিস্টোরিয়ানের মধ্যে দেখো এটা নিয়ে কনফ্লিক্টও আছে। অনেক হিস্টোরিয়ান আবার মনে করতো যে ওটা হচ্ছে একটা শিঙলা গন্ডারের ফটো, যেটা ওরা ইউনিকর্ন বলছে, বাট এটা নিয়ে কিন্তু এখনো কোনো ক্লিয়ার কোনো আমাদের কাছে কি নেই, ইন্টারপ্রেটস নেই। তো আমরা কি করব, ইউনিকর্ন ভেবেই চলবো, বিকজ বেশিরভাগ বইতে আমরা ইউনিকর্নই কিন্তু মেনশন পাই। তো যেটা বইতে আছে সেটাই আমরা জানবো, এর বাইরেরটা আমি তাও তোমাদের জানিয়ে রাখলাম, তোমরা দুটো মতবাদে জেনে রাখো, ঠিক আছে। তো নাম্বার 5 চলে এলাম। দেখো কি আছে, এছাড়াও অন্যান্য অ্যানিমেলেরও ছবি পাওয়া যেত বা ডেপিকশন পাওয়া যেত। তার মধ্যে এলিফ্যান্ট, টাইগার, রাইনো অ্যান্ড ক্রোকোডাইল পাওয়া গেছে, বুঝতে পারলে। অন্যান্য ছবি কিসের পাওয়া গেছে, হাতি, তারপর হচ্ছে বাঘ, ঠিক আছে, রাইনোসরাস, ওকে, অ্যান্ড ক্রোকোডাইল। চলো নাম্বার 6 দেখো, কোন গৃহপালিত পশুর ছবি পাওয়া যায়নি। অনেক এমসিকিউতে কিন্তু আসে, সেখানে তোমাকে মনে করতে হবে যে কাউয়ের কিন্তু কোনো ফটো আমরা সিলসে পাইনি, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাই আমি এটা একটা পয়েন্ট হিসাবে তোমাদের
মেনশন করে দিয়েছি, নট রিপ্রেজেন্টেটেড অন দ্য সিলস, অর্থাৎ সিলসে কিন্তু আমরা কাউয়ের কোনো ডেপিকশন পাইনি। গট মাই পয়েন্ট? তো মোটামুটি সিলস সম্পর্কে একটা আমরা ছোট্ট করে একটা আইডিয়া নিয়ে নিলাম। যদি তোমাদের বলে হারাপ্পান সিভিলাইজেশনে সিলস সম্পর্কে কিছু, তাহলে কিন্তু মোটামুটি যদি তোমাদের পয়েন্টগুলো জানা থাকে তুমি কিন্তু খাতাও এটা নোট ডাউন করতে পারবে। চলো পরের পেজে চলে যাই। দেখো এরপরে যে তোমাদের বললাম না যে হারাপ্পান সিভিলাইজেশনের যে মানুষজন ছিল তারা হচ্ছে কোনো তো ধর্মকে মানতই, বাট কি ধর্ম মানতো সেটা সম্পর্কে কিন্তু আমাদের কি নেই, আমাদের কাছে কোনো প্রপার ইন্টারপ্রেটস নেই বা ডেসক্রিপশন নেই। বাট এইগুলো থেকে আমরা মনে করতে পারি হ্যাঁ তারা কোনো একটা ধর্মকে তো মানতই। তারা যখন ইভিল মানছে অ্যান্ড তারা কি হচ্ছে চিফ ডাইটিও তাদের রয়েছে, তো তার মধ্যে নান আদার দ্যান আমরা কাকে পাবো? প্রোটো-শিবা অর্থাৎ শিবা। ঠিক আছে, পশুপতির যে ছবিটা সেটা কিন্তু শিবের শিবের যে পোস্টার তার সাথে কিন্তু তুলনা করা হয়েছে। অর্থাৎ ইনি কেমন পোস্টারে আছেন, মানে মনে হচ্ছে না যোগা করছে। যোগা করার সময় আমাদের যেমন পোস্টার হয়, তো সেরকম আমরা একটা ফিগার কিন্তু একটা স্টিলে পেয়েছি যেটাকে পশুপতি বলে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা তাদের কি চিফ ডাইটি। শুধু এই একটা চিফ ডাইটি না কিন্তু নয়, আমরা কিন্তু আর একটা চিফ ডাইটি পাবো মাদার গডেস। মনে আছে তো? টেরাকোটা ফিগারে পাবো মাদার গডেস। তার মানে এখান থেকে মনে করা হচ্ছে একটা তো প্রোটো-শিবা অ্যান্ড আর একটা হচ্ছে কিছু মানে মেয়ে ভগবান আছেন যাকে তারা হয়তো পুজো করতো। বুঝতে পারলে তো? কারণ টেরাকোটা ফিগার আমরা পেয়েছিলাম, দুটোই তোমাদের কিন্তু মেনশন করে দিলাম। অ্যান্ড এখানে দেখো একটু বর্ণনা দিয়েছে সিলসটার সম্পর্কে যে ইট হ্যাজ কি আছে 3 phases, তিনটে ফেজ আছে অ্যান্ড 2 horns, অর্থাৎ তিনটে ফেজ আছে। একটা মনে হচ্ছে হেলমেটের মতো মাথায় মুকুটের মতো পড়ে আছে, যেখানে হচ্ছে দেখো শিং আছে। ওকে, অ্যান্ড এই দেখো তিনটে মুখ। একটু ক্লোজ থেকে তোমরা যদি গুগল থেকে একটু ফটোটা নামিয়ে দেখো আরো ক্লিয়ার হবে ব্যাপারটা, বা কোনো বইতেও এরকম ছোট ফটোই দেওয়া থাকে। তো জেনারেলি যদি একটু তোমরা জুম করে দেখো তাহলে দেখতে পাবে তিনটে ফেস থাকে অ্যান্ড এটা এরকম দুটো শিং রয়েছে। অ্যান্ড এই দেখো পশ্চারটা দেখো পুরো মনে হচ্ছে যোগা করছে। ওকে, এ দেখো এটা পায়ের মতো আর এটা হচ্ছে বডি। ওকে, বোঝাতে পারলাম? অ্যান্ড দেখো সারাউন্ডেড বাই 4 animals, 4টে অ্যানিমেল দ্বারা মানে তিনি ঘিরে রয়েছেন। কি কি আছেন? এলিফ্যান্ট রয়েছে, রাইনো রয়েছে, টাইগার রয়েছে অ্যান্ড বাফেলো রয়েছে। বোঝাতে পারলাম? এলিফ্যান্ট, টাইগার, বাফেলো অ্যান্ড রাইনো। ঠিক আছে, অ্যান্ড পায়ের কাছে যদি একটু ফলো করো তাহলে আমরা দুটো ডিয়ারও দেখতে পাবো, দুটো হরিণও দেখতে পাবো পায়ের কাছে বসে রয়েছে। তো মোটামুটি পশুপতি যে সিলসের ওপর পাওয়া গেছিল, পশুপতি সিলসটার সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জেনে নিলাম। অ্যান্ড যখন আমরা সিটাডেল পড়লাম সেখানেও কিন্তু আমরা দুটো কি পেয়েছি, টার্মিনোলজি পেয়েছি, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা ইভিল পাওয়ার বা ডেভিলের ওপর বিশ্বাস করত, আর সেখান থেকে নিজেদের এসকেপ করাবার জন্য কিন্তু তাদের একটা স্যাক্রেড বাথ ছিল অ্যান্ড তারা তাবিজও ধারণ করত। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? চলো পরের পেজে যাই। এরপরে দেখো আমরা কি দেখতে পেলাম, এরপরে আমরা দেখতে পাবো হচ্ছে কিছু পটরি। ঠিক আছে, তো পটরি আমরা জেনারেলি হারাপ্পান সিভিলাইজেশনে অনেকগুলো দেখতে পাই। তো তার মধ্যে আমি কিছু এখানে মেনশন করেছি আর কিছু আমি তোমাদের মুখে বলে দেবো, বিকজ এখানে আমি হয়তো লিখতে ভুলে গেছি, আমি সেটা তোমাদের মেনশন করে দেবো। তার মধ্যে ফেমাস হচ্ছে দেখো ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি জেনারেলি আমরা চালকোলিথিক পিরিয়ডে আমরা দেখে থাকি। ঠিক আছে, চালকোলিথিক পিরিয়ডে আমরা হচ্ছে এরকম পটরি দেখতে পেতাম। তো ব্ল্যাক মানে কালো এবং রেড কালারের এরকম পটরি আলাদা আলাদা করে পাওয়া যেত, কিন্তু আমি যে পটরির ফটোটা এখানে রেখেছি সেটা দেখো তাকে বলা হয় ব্ল্যাক অন রেড ওয়্যার পটরি। ব্ল্যাক অন রেড ওয়্যার, বুঝতে পেরেছো? কারণ এই লাল পটরির ওপর দেখো কালো দিয়ে হচ্ছে আবার কালার করা আছে, তো সেটাকে বলে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি। অ্যান্ড স্পেশালি এই পটরিটা পাওয়া যেত, এই কাইন্ড অফ পটরি পাওয়া যেত কিন্তু কোথায়? মহারাষ্ট্রে হরপ্পা সভ্যতার সমসাময়িক আমাদের দেশে আর এক রকম সভ্যতা কিন্তু পাওয়া গেছে, সেটাকে জরে কালচার বলা হয়।
এটা সম্পর্কে আমি তোমাদের একটু ওভারভিউ দিয়ে দিতে চাইবো, কারণ এটা জানা খুব দরকার। যেহেতু আমাদের ভারতের মধ্যে কন্টেম্পোরারি একটা কালচার, তো সেই সম্পর্কে কিন্তু আমাদের কিছু পয়েন্ট হলেও জেনে রাখতে হবে। তো জর্ডে কালচারে কিন্তু এরকম পটারি অর্থাৎ ব্ল্যাক অন রেড ওয়্যার পটারি কিন্তু আমরা পেয়ে থাকি। দুটোই তোমাদের মেনশন করে দিলাম, ফটো হয়তো একটা রেখেছি জায়গার অভাবে, তোমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারলে যে হোয়াট ইজ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটারি। ওকে, তারপরটা দেখো ওকার কালার পটারি, OCP, এরকম অ্যাব্রিভিয়েশন ফর্মে কিন্তু তোমরা পেতে পারো OCP। এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু আনসার দিতে অসুবিধা হয়ে যাবে। MCQতে ইউ নেভার নো যে কেমন টাইপের কোশ্চেন আমার কাছে আসতে চলেছে, তো মোটামুটি কিন্তু আমরা সব কিছুই আমরা একটু নলেজ নিয়ে রাখবো। তো OCP যদি কোনো এরকম টার্ম পাও হিস্ট্রিতে, তাহলে কিন্তু সবসময় এটা জানবে OCP আইডেন্টিফাই করছে কাকে না, ওকার কালার পটারিকে। ওকার কালার পটারি কালারটা কেমন দেখো, আমি একটা ফটো রেখেছি, একটু অরেঞ্জ কালারের হয়, ঠিক আছে, অরেঞ্জ কালারের এটা পটারি হয়। ভালো করে ফটোর সাথে রিলেট করে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। এটা জেনারেলি আমরা কোথায় দেখতে পেয়েছি না, আপার গঙ্গা ভ্যালি অ্যান্ড গঙ্গা যমুনা ডোয়াব যে রিজিয়ন আছে, ঠিক আছে, আপার গঙ্গা ভ্যালি অ্যান্ড গঙ্গা যমুনা যে ডোয়াব রিজিয়ন, তো সেই রিজিয়নে কিন্তু এই ওকার কালার পটারি আমরা খুব ভালোভাবে দেখতে পেতাম। ওকে, এরপরে দেখো আমি আরেকটা পটারি এখানে মেনশন করেছি, সেটা হচ্ছে কি পলিশড ওয়্যার পটারি অ্যান্ড রাফ সারফেস। পলিশড ওয়্যার পটারির সাথে আমি এখানে কিছু একটা পটারির নাম তোমাদের মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে বার্নিশড ওয়্যার পটারি। ওকে, বার্নিশড অ্যান্ড প্রিন্টেড ওয়্যার পটারি, ঠিক আছে। তো এই দুটো হোয়াট ইজ পলিশড পটারি অ্যান্ড হোয়াট ইজ বার্নিশ পটারি, দুটো সম্পর্কে কিন্তু আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিতে চাইবো। তো পলিশড ওয়্যার পটারি আমি জেনারেলি আগে বলতে চাইবো যে এটা কোথায় খুঁজে পাওয়া গেছিল। পলিশড ওয়্যার পটারি হচ্ছে আর্লি হরপ্পান সিভিলাইজেশনে, হরপ্পান সিভিলাইজেশন শর্টে লিখলাম। তো আর্লি হরপ্পান সিভিলাইজেশনে এই পলিশড ওয়্যার পটারি উইথ রাফ সারফেস আমরা খুঁজে পাই, ঠিক আছে, আর্লি হরপ্পানে, ঠিক আছে। এবং ম্যাচিওর হরপ্পান, যদি আমি বলি ম্যাচিওর, তো ম্যাচিওর হরপ্পানে আমি খুঁজে পাই কি, যেটা আমি তোমাদের বললাম বার্নিশড অ্যান্ড পেইন্টেড ওয়্যার পটারি, ঠিক আছে। বার্নিশ পটারি আমি খুঁজে পাবো কোথায়, ম্যাচিওর হরপ্পান সিভিলাইজেশন। বুঝতে পারলে, আমি দুটোই মেনশন করে দিলাম। ভালো করে এটা কিন্তু তোমরা একটু জেনে রেখো যে পলিশড আর বার্নিশ দুটোর মধ্যে পার্থক্যটা কি, দুটো আলাদা করে নামকরণ কেন। হোয়াট ইজ পলিশড ওয়্যার পটারি? পলিশড মানে হচ্ছে সেই সময় তারা দেখো কত উন্নত ছিল, তারা হচ্ছে সেই পটারিগুলোকে পলিশ করার জন্য সলিউশন ইউজ করতো। তো যেহেতু সলিউশন দিয়ে ওটাকে পলিশ করা হতো, তো সেটা হচ্ছে পলিশড ওয়্যার পটারি একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। অ্যান্ড বার্নিশ মানে কি, সলিউশন কোনো কিছু ইউজ করতো না, কোনো কাপড় দিয়ে কি করতো, কাপড় দিয়ে ঘষে ঘষে সারফেসটাকে কি করতো, পলিশ করতো। বুঝতে পেরেছো, সারফেসটাকে মসৃণ করতো। ওকে, তো যেহেতু কাপড় দিয়ে করতো উইদাউট ইউজ এনি সলিউশন, তাই ওটাকে বলা হয় বার্নিশড পটারি। এটাই হচ্ছে পলিশড ওয়্যার পটারি অ্যান্ড বার্নিশড ওয়্যার পটারির মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এরপরে আমরা গ্রে পটারি দেখব, গ্রে অ্যান্ড পেইন্টেড পটারি দেখব, যেগুলো হচ্ছে লেটার হরপ্পান সিভিলাইজেশনে আমরা এরকম গ্রে পটারিগুলো দেখতে পাবো। তো সেটা আমি জায়গার অভাবে হয়তো এখানে দিতে পারিনি, বাট তোমাদের আমি তাও একটা ধারণা দিয়ে দিলাম। যেহেতু আর্লি তোমাদের মেনশন করলাম, ম্যাচিওর মেনশন করলাম, তাই লেট হরপ্পানটাও আমি মেনশন করে দিলাম। ওকে, তাহলে মোটামুটি পটারি সম্পর্কে দেখো আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম, অ্যান্ড পটারি রিলেটেড যে টার্মসগুলো হয় সেগুলো কিন্তু আমরা একটু জেনে নিলাম। চলো পরের পেজে যাই। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট, প্রায় সময় আমরা পরীক্ষায় দেখতে পাই যে বস্তু প্যাটার্ন আমাদের দিয়ে থাকে। হোয়াট ইজ বস্তু প্যাটার্ন? উই নো দ্যাট যে হরপ্পান সিভিলাইজেশনে কি করা হতো, যে রাইটিং প্যাটার্ন ফলো করা হতো। কেমন? রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট, লেফট টু রাইট। ওকে, তো রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট, এই যে ফলো করা হতো প্যাটার্নটা, দ্যাট ইজ কল্ড বস্তু প্যাটার্ন, ঠিক আছে। তো আমি একটা তোমাদের জন্য ফটো রেখেছি, এটা তোমরা একটু জুম করে দেখলে বুঝতে পারবে যে কেমন ভাবে ওটা লিখতো, আবার এই সাইড দিয়ে লেখা, আবার এইভাবে লেখা, মোটামুটি এরকম এভরি অল্টারনেটিভ লাইনসে তারা কিন্তু এরকম ইউজ করতো। এই প্যাটার্নটাকে বলা হয় বস্তু প্যাটার্ন। ওকে, তারপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ আমি সেন্ট্রাল এক্সামিনেশনে এই দুটো হচ্ছে আমি টার্মস দেখে থাকি বা টার্মিনোলজি আমি দেখে এসেছি,
তাই আমার মনে হলো যেগুলো তোমাদের কাছে মেনশন করা দরকার। তার মধ্যে একটা পাবো হচ্ছে মেলুহা। তো মেলুহাটা কি? জেনারেলি তারা তো জানো যে তারা ট্রেড অ্যান্ড কমার্সে যে সিলস ইউজ করতো, সেখান থেকে আমি দেখেছি যে সিলসগুলো বেসিক্যালি, আমি ওটা মেনশন করতে ভুলে গেলাম, সিলসের পেজে তোমাদের মেনশন করা উচিত ছিল যে সিলসগুলো তারা কেন, সিলসগুলো থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পেরেছি যে তারা ট্রেড অ্যান্ড কমার্সে ইউজ করতো সিলসগুলো, ইভেন এডুকেশনেও ইউজ করতো, অ্যান্ড তারা তাবিজেও পড়তো। সিলসের অনেক ব্যবহার ছিল কিন্তু। এবং এডুকেশনে কেন ইউজ করতো, এই যে জিওমেট্রিক্যাল যে ফিগার্সগুলোর মধ্যে থাকতো সেটা দেখে আমরা আইডিয়া নিয়েছিলাম। এবং এখানে আমরা পাই কি যে মেসোপটেমিয়ান পিপলরা এই যে হরপ্পান সিভিলাইজেশন ইনহ্যাবিটেন্টকে কি নামে ডাকতো হচ্ছে মেলুহা নামে। ঠিক আছে, তো এটা একটা টার্ম নতুন তোমরা জানতে পারলে, এটা কিন্তু তোমরা নিজেদের খাতায় নোট ডাউন করে রেখো। আর এটা দেখো কি পেলাম, কেরলে নৌডারো, এটাও খুব ইম্পর্টেন্ট। কেরলে নৌডারো কি না, এটা জেনারেলি গুজরাট রিজিয়নে আমরা দেখতে পাই। সেটা কি, সল্ট প্রোডাকশন সেন্টার ডিউরিং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময়কালে যে সল্ট প্রোডাকশন সেন্টার ছিল সেটাকে কি বলা হতো, সেটাকে কেরলে নৌডারো হিসাবে চিহ্নিত করা হতো, অ্যান্ড এটা গুজরাট রিজিয়নে পাওয়া যেত। ঠিক আছে, তো মোটামুটি দুটো টার্মিনোলজি আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এই পেজটা মোটামুটি ক্লিয়ার হলো। চলো আমরা পরের পেজে চলে যাই। এবার দেখো, আমি যখন সিলস তোমাদের পড়িয়েছি সেখানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম টার্মিনোলজি হচ্ছে স্টিয়াটাইট। এটা সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি। জেনারেলি এটা কি, এটা হচ্ছে এক রকমের কি তোমাদের আগ্নেয় শিলা বলেছিলাম। তো এটা কি দেখো, মেটামরফিক রক। মেটামরফিক রক মানে তোমরা জানো, জিওগ্রাফিতে তোমরা পড়েছো আগ্নেয় শিলা, আমি বাংলায় বলে দিলাম। তো স্টিয়াটাইট ইজ আ মেটামরফিক রক ডিউরিং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এটা কিসের কাছে ব্যবহার করা হতো, আগের পেজে আমরা পড়েছি যে সিলস যে ম্যানুফ্যাকচার করা হতো সেটাতে এই হচ্ছে স্টিয়াটাইট ইউজ করা হতো, এবং তার সাথে আরেকটা আমরা মেটামরফিক রক কি করেছি, আগাটে। ওকে, এই দুটো কিন্তু ইউজ করা হতো, আমরা দেখেছি। এরপরে চলো আরেকটা আমরা টার্মস পাই, সেটা হচ্ছে সিনডন। খুব ইম্পর্টেন্ট। সিনডন হচ্ছে একটা গ্রিক একটা ওয়ার্ড, যার মানে কি বোঝায়, কটন। ওকে, অর্থাৎ কটন প্রডিউসড ইন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ কল্ড অলসো সিনডন। অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা পড়েছি কটন প্রডিউস করা হতো, অ্যান্ড সেটাকে ডাকা হয় কি, সিনডন নামে, যেটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, চলো এটা জেনে নিলাম। ঠিক আছে, ওকে, আমরা পরের পেজে চলে যাই। সিনডন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমি তোমাদের যেটা বললাম যে রেড অন ব্ল্যাক অন রেড ওয়্যার পটারি, সেটা যখন তোমাদের পটারি পেজে ছিলাম মেনশন করেছিলাম যে হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা ইন্ডিয়াতেও কিন্তু আমরা পেয়েছি, দ্যাট ইজ কল্ড জরে কালচার। খুব ইম্পর্টেন্ট, সব বইতে কিন্তু এটা মেনশন থাকে না, এটা কিন্তু অনেক কালেকটিভ ওয়েতে কিন্তু তোমাদের কাছে প্রচুর বইপত্র ঘেটে কিন্তু যেগুলো আমি পেয়েছি তোমাদের কাছে কিন্তু রাখার চেষ্টা করেছি। এবং আমি বারবার বলবো ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে যাদের হিস্ট্রি নিয়ে খুব আগ্রহ আছে বা তারা পড়াশোনা করছে পরীক্ষা কম্পিটিটিভ যে কোনো এক্সামিনেশনের জন্য। এই টার্মিনোলজিগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো তার মধ্যে আমরা কি জরে কালচারটা দেখে নেব, যেটা আমি দেখো এখানে এই জন্য মেনশন করেছি যে হরপ্পা সিভিলাইজেশনের সমসাময়িক কালচার হচ্ছে কি জরে কালচার, অ্যান্ড যেটা হচ্ছে কোথায়, চালকোলিথিক পিরিয়ডে হচ্ছে আমরা এটা দেখতে পাই। বোঝা গেছে, চালকোলিথিক পিরিয়ড আমরা জানি যে 3500 বিসি থেকে আমরা জানি 1500 বিসি পর্যন্ত। মোটামুটি আমরা একটা রাফ এজ তোমাদের দেখে নিলাম। যারা যারা অলরেডি অ্যানশিয়েন্ট কভার করেছো তারা জানো যে চালকোলিথিক পিরিয়ডের টাইম পিরিয়ড কোনটা। তো আমি একটা রাফ কিন্তু বলে দিলাম যে মোটামুটি 3500 বিসি থেকে 1500 বিসি পর্যন্ত সমসাময়িক কিন্তু এই যে জরে কালচারটা কিন্তু আমরা এই রিজিয়নটায় দেখতে পাই। এটা কোথায়, সবাই জানি মহারাষ্ট্র, রাইট? তো কোথায় এক্সিস্ট করতো, এই লার্জ এরিয়াস অফ মহারাষ্ট্র, অ্যান্ড কিছু আমরা মধ্যপ্রদেশও দেখতে পাবো মালওয়ার রিজিয়নে। এই জরে কালচারটা এটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি এই বেসিসে তোমাদের বলতে চাইবো, সেটা হচ্ছে দে ওয়্যার প্যাস্টোরালিস্ট। ওকে, তারা যেহেতু চারণ
করে বেড়াতো, মানে যেটা চড়ে বেড়ানো বলে, রাইট? এক জায়গায় স্থির বসতি তারা স্থাপন করতে পারতো না। তারা যেহেতু ঝুম কাল্টিভেশন যেটা হয়, তোমরা যেটা ইয়েতে পড়েছো, জিওগ্রাফিতে পড়েছো, ঝুম কাল্টিভেশন, তো সেটা কিন্তু তারা এটা ফলো করতো, ঠিক আছে? তো তাই জন্য কি হতো, এক জায়গায় দেখলো যে মাটি অনুর্বর হয়ে গেছে থাকতে থাকতে, ওখান থেকে তারা আবার আর একটা জায়গায় চলে গেল, দ্যাট ইজ কল্ড ঝুম কাল্টিভেশন। তো সেখানে মোটামুটি এরা বিশ্বাস করতো, অ্যান্ড দে ওয়্যার বেসিক্যালি প্যাস্টোরালিস্ট, ওকে, চড়ে বেড়াতো। এটা মোটামুটি মানে যাজক, বাংলায় বেসিক্যালি এটাকে যাজক বলা হয়, তো যেটা হচ্ছে প্যাস্টোরালিস্ট ছিল ওরা, ঠিক আছে? আর মোটামুটি আমরা দেখব যে এখানে কিন্তু প্রচুর বড় যেহেতু এরিয়া ছিল, প্রায় অনেক সেটেলমেন্টস দেখতে পাবো, বুঝতে পারলে? প্রায় ধরো এই 200টা মতো আমরা সেটেলমেন্টস কিন্তু এই জায়গাটায় আমরা দেখতে পাবো, প্রায় 200টা মতো। দেখো আমি এখানেও তোমাদের এই ইয়েটা দিয়ে দিয়েছি, পিকচারটা, যে এই জায়গাটা পাওয়া গেছিল অ্যান্ড এরকম দেখতে ছিল, ঠিক আছে? প্রায় 200টা মতো আমরা সেটেলমেন্টস এখানে দেখতে পাবো। অ্যান্ড এখানে লার্জ সেটেলমেন্ট, যেমন আমরা দেখেছি হরপ্পা সভ্যতায়, রাইট? লার্জ সেটেলমেন্ট, মিডিয়াম সাইজ, স্মল সাইজ, মানে নানা রকম ফর্মের ভিলেজেসগুলো কিন্তু আমরা এখানে কি করব, দেখতে পাবো, ওকে? বোঝা গেল? তো মোটামুটি আমি কিন্তু জরে কালচার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। আর এদেরও কি দেখো, সোশ্যাল যদি আমরা একটু দেখি যে সোশ্যাল অর্গানাইজেশন কেমন ছিল, তাহলে হচ্ছে এটা চিফ ডোম টাইপ ছিল, চিফ ডোম টাইপ। কেন চিফ ডোম? মানে ধরো পুরো সোশ্যাল, মানে পুরো জায়গাটার একজনই হচ্ছে কি ছিল, কর্তা ছিল। কি একজন কর্তাই কি করত, পুরো ইকোনমিক্যালি বলো বা সোশ্যালি বলো, সমস্ত কিছু যদি ডিসিশন নিতে হয় এই একজন কর্তাই নিত বা একজন চিফই নিত, তাই এটাকে কি বলা হয়, চিফ ডোম সোশ্যাল জিনিসপত্র আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? সোশ্যাল অর্গানাইজেশন কেমন ছিল, চিফ ডোম টাইপ, বুঝতে পারলে? এদের কমিউনিটিতে কি হতো, একটাই লিডার ছিল, এটার মানে এটাই বোঝাচ্ছে, ওকে? অ্যান্ড যদি ইম্পর্টেন্ট কিছু লার্জেস্ট সেটেলমেন্ট দেখি এদের মধ্যে, তাহলে আমরা কিছু নাম পাবো। একটা হচ্ছে ডাইমাবাদ পাবো, আর একটা হচ্ছে নবদাটোলি পাবো, নবদাটোলি পাবো, ডাইমাবাদ পাবো। লার্জেস্ট সেটেলমেন্ট যদি তোমাদের কোনো জায়গা জিজ্ঞেস করে তাহলে কিন্তু তোমরা এই নামগুলো মেনশন করতে পারো। অ্যান্ড আর একটা ওয়ালকি পাবো, যেটা পুনেতে আছে, ঠিক আছে? ওয়ালকি, ওয়ালকি ইন পুনে, ঠিক আছে? তো মোটামুটি আমি এগুলো তোমাদের জরে কালচার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম। এই পয়েন্টগুলোই মনে রেখো, এগুলোই যথেষ্ট জরে কালচার জানার জন্য। আর এটা সবসময় মনে রেখো যে হরপ্পা সিভিলাইজেশনের সমসাময়িক ছিল, অ্যান্ড এটারই দেখো অফশুট অনেক কালচার দেখতে পাবো, ঠিক আছে? তার মধ্যে দেখো এই যে কায়থান, মালভা কালচার, আহার কালচার, এই জায়গাটা আহার কালচার দেখতে পাবো। আহার কালচার সম্পর্কেও আমি কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো পরের দিন, ঠিক আছে? যেদিনকে আমি আবার করব এই টার্মিনোলজি নিয়ে কোনো ক্লাস, ঠিক আছে? চলো, এটা মোটামুটি আমরা জেনে নিলাম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এতটা আমাদের কোঅপারেট করেছো, ভীষণ ভালো লাগছে। অ্যাপে যাদেরকে আমরা পেয়েছি পাশে, আমরা সত্যি এটা আমাদের কাছে খুবই কি বলবো, খুবই আনন্দের একটা জায়গা যে এতজন মানুষ আমাদের সাথে যুক্ত, ঠিক আছে? প্রায় 1000-এর কাছাকাছি আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট যারা আমাদের পাশে রয়েছে, এবং তার মধ্যে অনেকজন আমাদের সাথে অলরেডি জানুয়ারি থেকে এই সেশনে ক্লাস করতে শুরু করে দেবে। তো তাদেরকে পাশে পেয়ে আমি ভীষণভাবে, আমরা সবাই পুরো ব্ল্যাকবোর্ড টিম ভীষণভাবে কৃতজ্ঞ। তোমরা সবাই এই চ্যানেলটাকে গ্রো করেছো একদম ডে 1 থেকে। এই ঠিক 1 মাস আগে আমাদের চ্যানেলটা আমরা খুলেছি, অ্যান্ড তোমরা যে এতটা আমাদের ওপর ফেথ রেখে এতটা এগিয়ে এসছো, যখন আমি চাইবো আরও পথটা আমাদের সাথে তোমরা প্রশস্ত করো। চ্যানেলটা প্লিজ শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে? অ্যান্ড এটা আমাদের হেল্পলাইন নাম্বার, আমি একটু মেনশন করে দিই, অনেকেই হেল্পলাইন নাম্বার তোমরা জিজ্ঞেস করো। তো প্রত্যেকটা আমরা ভেবেছি যে হেল্পলাইন নাম্বারটা সবসময় তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাসের শেষে রাখবো, যাতে কেউ না কেউ কোনো না কোনো ক্লাস করার সময় এটা দেখে নিতে পারো। সো হেল্পলাইন নাম্বার ইজ আওয়ার 8697226873, অ্যান্ড মেল আইডি হচ্ছে blackboardonlinelearning@gmail.com, ওকে? অ্যান্ড ব্ল্যাকবোর্ড নামে আমরা একটা তোমাদের কাছে ইনফরমেশন শেয়ার করতে চাইবো যে ব্ল্যাকবোর্ড নামে কিন্তু আমরা একটা ফেসবুকে একটা পেজ আমরা সবেমাত্র ওপেন করেছি। তো সেই লিঙ্কটা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই পেজটা কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে?
তো আর কিছুক্ষণ আর বেশি বাড়ালাম না, ক্লাসটা একদম ছোট ক্লাস রাখলাম। এরপরে তোমাদের আমি কি বলবো, রেসপন্সের ওপর ডিপেন্ড করে আমি ভাববো যে পরের সিরিজগুলো আমি আনবো কিনা, হিস্ট্রি রিলেটেড, টার্মিনোলজি অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার এগুলো নিয়েও কিন্তু আমি এক্সট্রা ক্লাস তোমাদের দিতে চাইবো অবশ্যই। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।